সরিষা, নারিকেল, কাঁচামরিচ, রসুন একসাথে বাটি দিছি। তারপরে ওই কাঁকরোলের ভিতরের বীজ আছে না, বীজ এগুলি সব একটা একটা করে ঢালা দিছি। নারিকেলের পুর ভরা কাঁকরোল ভাজা কিভাবে করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। পুর ভরা কাঁকরোল ভাজার জন্য আমি 3টা কাঁকরোল নিয়েছি। প্রথমে কাঁকরোলগুলো উপর দিকে একটু ছেঁচে নিয়ে বা এভাবে করে কাঁটাগুলো ফেলে দিয়ে যতটা সম্ভব মাঝখানে 2 ভাগ করে কেটে নেব। এরপরে পরিষ্কার করে ধুয়ে লবণ জলে সিদ্ধ হতে বসাবো। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 3টা কাঁকরোল 2 ভাগ করে নিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে ফোটানো গরম জলে দিয়ে দেব। প্রেস করে ধুয়ে নিয়েছি। সামান্য করে একটু লবণ দিয়ে ঢেকে 3-4 মিনিট সিদ্ধ করব। বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে উপরের খোলাটা নরম হয়ে যাবে এবং বীজগুলি ছাড়ানোর সময় ভেঙে যেতে পারে। পুরের জন্য কিছুটা মশলা বেটে নিতে হবে। পাটার উপর নিলাম সাদা সরিষা, কালো সরিষা অল্প পরিমাণে, কয়েকটা কাঁচামরিচ, 2 কোষ রসুন, কোরানো নারিকেল আর সরিষার উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব মিলিয়ে মিহি করে বেটে নিয়েছি। এদিকে কাঁকরোলগুলো 3-4 মিনিট সিদ্ধ হওয়ার পর জলটা ঝরিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এখন ভিতরের বীজের অংশটা বের করে নেব একটা ছোট চামচ দিয়ে। একটু সাবধানে এই কাজটা করতে হবে যেন উপরের খোলাটা ভেঙে না যায়। নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আজ আমি কাঁকরোলের বীজগুলো একটা একটা করে বেছে ফেলে দেব। কাঁকরোলের বীজগুলিও রাখা যায়, আমি রাখবো না। গত 4-5 দিন আগে একজন প্রিয় দিদি কমেন্টসের মাধ্যমে জানিয়েছিলেন পুর ভরা কাঁকরোল ভাজাটা শেয়ার করতে। দিদির কথাটা মাথায় রেখেই আজ কাঁকরোল ভাজাটা শেয়ার করছি। তাই আমার সেই প্রিয় দিদিকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আসলে আমরা গৃহিণীরা বা রাঁধুনিরা সব সময় চাই শর্টকাট, সুস্বাদু এবং চমৎকার রান্না করতে। তো শর্টকাটে তো আর সব সময় সুস্বাদু রান্না করা যায় না। এইসব রান্নাগুলি করতে হলে একটু ঝামেলার মনে হবে, তবে যখনই কাজটা করতে যাবেন তখনই ঝামেলার মনেই হবে না। বিশেষ করে এইসব রান্নাগুলি করার পর যখন সবাই খেয়ে বলবে খুবই চমৎকার হয়েছে, অনেক ভালো লেগেছে, তখনই কষ্টটা সার্থক হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে নাই, কিন্তু একটা একটা করে বীজগুলো বেছে ফেলে দিয়েছি। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাতে লবণ দেওয়াই আছে, আরও একটু কোরানো নারিকেল দিচ্ছি। এতে করে কাঁকরোল ভাজাটা খেতে খুবই চমৎকার লাগবে। ভালো করে মাখিয়ে নেব। যদিও কাঁকরোল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার মশলা বাটতেও লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, তারপরও আমার মনে হচ্ছে লবণ কম হবে, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। কারণ কাঁকরোল সিদ্ধ করে জলটা তো ফেলে দিয়েছি। এখন পুরটাকে 6 ভাগ করে নেব, তাহলে কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ছয় ভাগ করে নিলাম। দেশি কাঁকরোলগুলোর খোলাটা মোটা থাকে, বীজও একটু কম থাকে।
এগুলি তো হাইব্রিড, বীজ বেশি, খোলাটা একেবারেই পাতলা, তাই যত্ন করে আলতো হাতে এই কাজটা করতে হবে, কোনো প্রকারেই যেন খোলাটা ভেঙে বা কেটে না যায়। সমপরিমাণে সব দিয়ে দিলাম। এখন এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সব সমান করে দেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। 1.5 চা চামচ শুকনো আতপ চালের গুঁড়ো নিলাম, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। এখানে অবশ্যই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ কাঁকরোলের পরিমাণ লবণ দেওয়া হয়ে গেছে বা পুরের পরিমাণও লবণ দেওয়া হয়ে গেছে। এখন শুধু চালের গুঁড়ো আর হলুদের পরিমাণ সামান্য করে লবণ দিলাম। খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে। এখন সবগুলো কাঁকরোলের উপর দিয়ে এই মাখানোটা একটু লাগিয়ে দেব ভালোভাবে, তাহলে ভাজার সময় ভিতরের পুরটা আর বের হয়ে আসবে না। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। সবগুলো কাঁকরোলে ব্যাটারটা খুব সুন্দর মতো লাগিয়ে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। এখনই দেখতে খুব ভালো লাগছে। একটু বেশি করেই তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো একটা একটা করে দিয়ে দেব। ঢাকা দেব না, চুলার তাপটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব। কি যে সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যেন ডিম ভাজা। আগে আমরা বাড়িতে থাকতে হাঁস পালতাম শুধু ডিমের চাহিদা মেটানোর জন্য। তো এরকম ডিম ভাজা করে নারিকেলের দুধ দিয়ে রান্না করতাম, অথবা অল্প করে নারিকেল আর সরিষা বাটা দিয়ে মাখো মাখো করে রান্না করতাম। কি যে চমৎকার লাগতো খেতে। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করব। কুচানো আলু পেঁয়াজের উপর 1/2 চা চামচের বেশি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ট্যাংরা মাছগুলো আগেই লবণ মাখিয়ে খুব সুন্দর মতো ধুয়ে রেখেছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। সরিষার তেল দেব। আবারও ভালো করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেলে হাত ধুয়ে সামান্য করে একটু জল দেব। এদিকে কাঁকরোল ভাজাটাও খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। এপিট ওপিট উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই তেলেই ট্যাংরা মাছ রান্না করব। এক মুঠো কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটা বাদামি হলে মাখানো মাছ দিয়ে দেব। বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম। আগে ভালো করে নেড়ে চেড়ে নেই, তারপর বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়ে অল্প তাপে ঢেকে ঢেকে রান্না করব।
6-7 মিনিট অল্প তাপে রান্না করেছিলাম, এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। কড়াইটাতে রান্না করতে খুব ভালো লাগে। অল্প তাপে দারুণভাবে রান্না হয়ে যায় আর কোনো কিছু লেগে থাকে না। কড়াইটার ভিতরটা একটু খসখসে টাইপের, তবে কোনো কিছু ভাজতে গেলে কিন্তু লেগে থাকে না। এটা নামিয়ে একটু মসুরের ডাল বসাবো। এই সুযোগে রান্নাঘরের বাসনপত্র সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। সরিষা, নারিকেল, কাঁচামরিচ, রসুন একসাথে বাটি দিছি। তারপরে ওই কাঁকরোলের ভিতরের বীজ আছে না, বীজ এগুলি সব একটা একটা করে ফেলে দিছি। দারুণ লাগে। আবহাওয়া কি খারাপ, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই তুফান। নারিকেলের পুর ভরা কাঁকরোল ভাজাটা এত চমৎকার লাগছে খেতে, আমার মনে হচ্ছে আজ পার্থও কাঁকরোল ভাজা খাবে, তাই 2 পিস ওর জন্য রেখে দিয়েছি। রসুনটা আমি দিছি, রসুনটা না দিলেই হয়। তো রসুন তো আমরা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করি, এ কারণে দিছি। আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাত, দারুণ, কি চমৎকার। আমার মুখে এই দারুণ, চমৎকার এসব কথাগুলি শুনে অনেকে রেগে যান, আবার অনেকে খুব খুশি হন। আপনাদের কমেন্টসগুলি দেখে বুঝতে পারি। আমি মনে করি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, রান্নাটা কেমন হয়েছে সেটা নিখুঁতভাবে আমিই বলতে পারবো। অন্যরাও অবশ্যই বলতে পারবেন, কিন্তু আমি নিজে যদি ভালো বলি সেটা অবশ্যই ভালো হবে, কারণ আমি ভালোটাই আপনাদেরকে বলবো। ভালো না হলে কোনোদিনও বলবো না যে ভালো হয়েছে। অন্যরা কিন্তু আমার দিকে চেয়ে বা আমি কষ্ট করে রান্না করেছি বলে অনেক সময় তেমন ভালো না হলেও বলবে যে ভালো হয়েছে, খুবই চমৎকার হয়েছে। যেমন ওনাকে জিজ্ঞাসা করলাম ট্যাংরা মাছের তরকারিটা কেমন হয়েছে, উনি বলছেন খুব ভালো হয়েছে। আমি খেয়ে বলবো আসলে সত্যি কি ভালো হয়েছে নাকি তেমন ভালো হয় নাই। কারণ আপনারা যেন আমার রান্নাগুলি ফলো করে হতাশ না হন। আমি সব সময় আমাদের ঘরোয়া রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি। সত্য আসার কথা, কতক্ষণে আসি কি জানি। পাথর মাছের পাতুরি আছে, আবার রাত্রে 1 পিস খাইছে আর সকালে 1 পিস দিছি। মাছের পাতুরির মরিচ আছে একটু, ওইটা আমি খাবো। স্বাদ হয়েছে তো? স্বাদ হয়েছে, আমি মনে হচ্ছে স্বাদ হতো। ট্যাংরা মাছ এবং কোনো দেশি ট্যাংরা নেই, শক্ত শক্ত টাইপের। হইতে পারে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।